মাসুদ কামাল ভাই, বাংলাদেশ ভারতে না খেললে সুযোগ পাবে স্কটল্যান্ড। 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে। এর মধ্যে জানাতে হবে তারা আসলে যেতে চায় কিনা। ভোটাভুটি হয়েছে, সেখানে 14/2 ভোটে বাংলাদেশ আসলে এই সুযোগটা আসলে পাচ্ছে না। একটি মাত্র ভোট পেয়েছে, একটি দেশ ভোট দিয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশের পক্ষে। বাকি ভোটগুলো আসলে পাচ্ছে না, সুতরাং বাংলাদেশকে এখন ডিসিশন নিতে হবে। খেলার মধ্যে রাজনীতি আসলে কিভাবে জড়িয়ে গেল? দেখেন, খেলার মধ্যে রাজনীতি অনেক আগেই জড়িয়ে গেছে, এটা নতুন কিছু না। ভারত পাকিস্তানে যে কখনোই খেলে না, কখনোই খেলে না। ভারতে আইপিএল হয়, সেখানে পাকিস্তানি প্লেয়ারদেরকে তারা নিলামে তুলে না। বাংলাদেশের প্লেয়ার এবার একজন নিলামে নিয়েছিল, তাকে তারা যে কারণে, যে অজুহাতে, যে খোঁড়া অজুহাতে বাদ দিয়েছে, এটা আমি মনে করি বাংলাদেশের প্রতি তাদের একটা অবজ্ঞা, অবহেলা এবং তুচ্ছ তাচ্ছিল্য করা। এখন সেটা যদি বাংলাদেশ মেনে নেয়, মেনে নিতেই পারে। মান সম্মান জ্ঞান কম থাকলে মানলো, অসুবিধাটা কি আছে? এবং ভারত আইসিসিকে নিয়ন্ত্রণ করে। জি, আইসিসির যে সভাপতি, এখন প্রধান ব্যক্তি ভারতের। আবার ভারতের বিজেপির যিনি আপনার বড় নেতা, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে, সে জয় শাহ। এখন তারা সবকিছু ভারতের পক্ষেই করবে। এবং বাংলাদেশ যেটা করেছে, এখন যেটা হয়েছে, অন্য সবাই ভারতের পক্ষে বলেছে। কারণ ভারত যে বাংলাদেশের সঙ্গে কী আচরণ করেছে, এই আচরণটা তো ভালো না। এখন তোমার ইচ্ছা হলো নিলাম, ইচ্ছা হলো নিলাম না, এবং মুস্তাফিজুর রহমানকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে আমাদের 25-24 জন লোককে আপনি কীভাবে নিরাপত্তা দেবেন? এই প্রশ্ন বাংলাদেশের পক্ষে করা খুবই যৌক্তিক, আমি মনে করি, খুবই যৌক্তিক। ওরা যে কারণে মুস্তাফিজকে বাদ দিয়েছে, যে ওই দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে, হ্যাঁ, দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে, অন্যায় করা হয়েছে। সে অন্যায়ের বিচার তো ভারত করবে না, সে অন্যায়ের বিচার বাংলাদেশ করবে। যদি বাংলাদেশ সে অন্যায়ের বিচার না করে ভারত বাংলাদেশের নিন্দা করতে পারে, কোনো সমস্যা নাই। দীপু দাস কি ভারতের নাগরিক? দীপু দাস একজন সংখ্যালঘু। তো হিন্দু সংখ্যালঘু হলে ভারতের লাগে, মুসলমানদের জন্য কি মারে? বাংলাদেশেই মারে। ইন্ডিয়া আলাপ বাদ দেন, আমি বলছি না। বাংলাদেশে যখন মুসলমান নির্যাতিত হয়ে মারা যাচ্ছে, তখন ভারত প্রতিবাদ করে না কেন? ভারত তো একটা হিন্দু রাষ্ট্র না, ভারত তো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সে তো সবার জন্য প্রতিবাদ করার কথা। হিন্দু বলে প্রতিবাদ করে, আচ্ছা ঠিক আছে, হিন্দু বলে প্রতিবাদ করে মানলাম, এটাও মানলাম। তো শেখ হাসিনার আমলে যখন বিশ্বজিৎকে কুপায় মারলো পুরান ঢাকায়, ওটা কি সংখ্যালঘু ছিল না সে? তখন তো ভারত কাউকে বাংলাদেশের কোনো প্লেয়ারকে বের করে দেয় নাই, দিছে? দেয় নাই তো। কাজেই এগুলি সংখ্যালঘুটু কিছু না। এটা হলো ভারত এই মুহূর্তে আমাদের সরকারকে বিব্রত করতে চায়, অপমান করতে চায়, এবং এটা করার জন্য যা যা করার দরকার তারা করতেছে। এবং এই করাটাকে আমাদের আগের সরকার সহ্য করতো, এই সরকার সহ্য করে নাই। এখন এই সহ্য না করাটা, আপনি বলবেন যে খেলার মধ্যে পলিটিক্স দিয়ে, খেলার মধ্যে পলিটিক্স তো আমরাই নেই, তারা এনেছে, আমরা এটা জবাব দিয়েছি। এবং আমি মনে করি এই যে ভারতকে বাংলাদেশকে না দিলে স্কটল্যান্ডে খেললে আমাদের ক্রিকেটের অবশ্যই একটু লস হবে, আমাদের ক্রিকেটারদেরও লস হবে। কিন্তু আমি মনে করি যে আপনি আমাকে যদি অপমান করেন, তার জবাব দেওয়া উচিত। বাংলাদেশের এই অপমানটুকু সহ্য করা উচিত না, বাংলাদেশের যে ক্ষতিটুকু, ক্ষতিটুকুই সহ্য করা উচিত আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু এবার উদারপন্থা নাকি উগ্রপন্থা, আমার মূল যে আলোচ্য বিষয় সেটা নিয়ে একটু কথা বলতে চাই। নির্বাচন একেবারে সন্নিকটে। মাসুদ ভাই, নির্বাচনের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দিন দিন বেড়েই যেতে দেখছি। ইসির প্রতি সন্দেহের বান বারবার, আমার শিরোনামেও বলছিলাম যে জামাত এবং এনসিপি তারা হচ্ছে ইসির প্রতি আবারও সন্দেহ পোষণ করছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। উৎসব মুখর পরিবেশে যে নির্বাচনের কথা আমরা বলছিলাম, সেই পরিবেশ এখনো বিরাজ কি করছে কিনা বা করতে দেখছেন কিনা? আমি নির্বাচনের উৎসবমুখর হবে কিনা অথবা ভোট কে হবে, আমার তেমন কোনো শঙ্কা নাই। এই কারণে যে দলগুলি নির্বাচনে এই মুহূর্তে আছে, ধরেন বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি অথবা এনসিপি, হ্যাঁ, এগুলি যারা আছে নির্বাচনে এখন, তারা সবাই নির্বাচনে যাওয়ার মতো দল। তারা নির্বাচনটাকে পণ্ড করতে চাইবে না। পণ্ড করতে চাইলে আওয়ামী লীগ চাইবে। এখন যদি কেউ নির্বাচনকে পণ্ড করতে চায়, তাহলে সে আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি করবে। হিসাব সহজ ভাই, একদম। কাজেই এরা সবাই নির্বাচন করার জন্যই ভাই রাজনীতি করে, নির্বাচন করার জন্যই মানুষের কাছে যাচ্ছে, অলরেডি নির্বাচন করার জন্যই তারা মনোনয়নপত্র দাখিল করেছে। এখন যদি আপনি
পক্ষপাতমূলক পক্ষপাতের অভিযোগ তুলেন, সেই অভিযোগ জামাতও তুলতেছে, বিএনপিও তুলতেছে। তো ইলেকশন কমিশনের কর্মকাণ্ডে আমি পার্সোনালি হতাশা আমার কাছে এদেরকে মেরুদণ্ডহীন এবং অনভিজ্ঞ এবং অযোগ্য মনে হয়। কোন বিশেষ কারণে আপনার এরকম? অনেকগুলি বিষয়, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। সিম্পল একটা জিনিস দেখেন, এই যে অভিযোগগুলো করতেছে, জামাত করতেছে, বিএনপি করতেছে না? আচ্ছা, এই অভিযোগগুলো যদি কোনো সারবেত্তা না থাকে, তাহলে তাদের কোনো বক্তব্য পাইছে না পর্যন্ত এই অভিযোগের ব্যাপারে? কোনো বক্তব্য তারা দিয়েছে? দেয়নি তো। এবং এই অভিযোগ তো সমাধান করা খুব সহজ। আমি এটা আগেও বলেছিলাম একবার, যে যখন নাকি প্রথমে ডিসিএসপিদের নিয়োগ করা হয় বিভিন্ন জায়গায়, যখন বসানো হয়, লটারির মাধ্যমে বসানো হোক আর যে মাধ্যমে বসানো যখন হয়, তখনই কিন্তু এই দুই দলের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল। তো অভিযোগ আলটিমেটলি যদি কোনো রকম হয় কিছু, কি হবে? বাংলাদেশের সিস্টেমটা কি? ধরা যাক একটা ইলেকশনে একটা জায়গায় বিএনপি হেরে গেল, হারা মাত্র বিএনপি বলবে এটা জামাতের লোক ছিল, ওরা জামাত আগেই সমস্ত প্ল্যান করে রেখেছে, জামাত সুন্দর করে প্ল্যান করে সাজিয়ে রাখছে, এগুলো বসাইছে। আর যদি বিএনপি জিতে যায়, বিএনপি বলবে জামাত সুন্দর করে সাজিয়ে রাখছিল, তারপরেও জনগণের এত জোয়ার ছিল আমাদের পক্ষে যে ওই ষড়যন্ত্র করে আমাদের আটকাতে পারে নাই। মুখস্থ কথা, এটা জামাত বিএনপিও বলবে। অর্থাৎ এখন যে অবিশ্বাস, যে পাল্টাপাল্টি অভিযোগের বান, সেটিতে আসলে খুব বেশি না আমি বলছি না, এটা একদম আমি উড়াই দিচ্ছি না, কিন্তু এগুলি হয়। তারপরে আমি মনে করি যেহেতু অভিযোগটা উঠেছে, যদি শেষ পর্যন্ত অভিযোগটা থাকেও নির্বাচনের পরে, দায়টা যে পড়বে কার উপর? নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন বুঝে না? নির্বাচন কমিশন তো উচিত ছিল শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত ডিসি, সমস্ত এসপিদেরকে আবার বদলি করা। তাহলে কি হতো? নির্বাচন কমিশন নিজের মতো করে সব সাজিয়ে নিতে পারতো। তারা করে নাই। তাদের অন্তর্বর্তী সরকারের সাজিয়ে দেওয়া প্রশাসন নিয়ে তারা নির্বাচন করতেছে। এই জিনিসটা হয়তো অন্তর্বর্তী সরকার না, যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হইতো, সবাই বলতো তাদের নীল নকশা অনুযায়ী নির্বাচন করতেছে। এখন আমি বলবো তাদের নীল নকশা। এখন আপনি বলবেন না অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ না, তারা নিরপেক্ষ না। এই সরকার নিজেও বলে না যে আমি নিরপেক্ষ। এই সরকার বলে যে তাদের পক্ষ নিয়েছে, এবং তাদের দল তো এনসিপি। এখন তো এনসিপি জামাতের সঙ্গে, তাহলে কি সরকারের পক্ষ জামাতও থাকতেই পারে? এনসিপি যেখানে আছে তার প্রতি তাদের পক্ষপাত দুষ্টতা আছে। কিন্তু বলছে যে আমি চাই স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ জিতে আসুক। ইউনূস সাহেব কথাও বলছে যে এটাও চাই যে এদের মধ্যে কেউ কেউ শিক্ষামন্ত্রী হোক। সে বলে নাই? বলছে কয়েকদিন আগে তো বলছে। তাহলে যদি বলে থাকে, সরকার প্রধান যদি কথা বলে, তাহলে এনসিপি বুঝি তারা কি দুর্বলতা আছে? এনসিপি যে ঘরে আছে সেই ঘরে বুঝি তারা কি দুর্বলতা আছে? জি, অসংখ্য ধন্যবাদ। আমি একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা সাংবাদিক মাসুদ কামাল ভাইয়ের কাছে। সেটা হলো যে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস উইং, উনি শফিকুর রহমান সাহেব বলেছেন যে এইবার নির্বাচনী ভোট গণনায় সময় বেশি লাগতে পারে, মানে ফলাফল জানাতে। এইটা কোনো আমাদের নির্বাচনের সংখ্যা তৈরি করবে কিনা? যেহেতু আমরা পূর্বে দেখেছি ইতিমধ্যেই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে নির্বাচন গুলা 10-12 হাজার ভোট, সেটা গণনা করতে প্রায় 40 ঘন্টা 42 ঘন্টা সময় লাগছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা যেই পথে হাঁটলাম, এটা কি আসলে আমাদের সঠিক হলো কিনা? সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, সম্ভবত আপনি শুনেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু প্রথম প্রশ্নটাই তাহলে নিই, যেহেতু দ্বিতীয় প্রশ্নটি আমরা আলোচনা করেছি। প্রেস সচিব শফিকুল ইসলাম আজ বলেছেন যে নির্বাচনে ভোট গণনা হতে আসলে সময় লাগতে পারবে। আমরা জানি না আসলে কতটা সময় লাগতে পারবে, বা তারা স্পষ্ট কোনো এরকম পরিকল্পনা আছে কিনা। উনি জানতে চাচ্ছেন যে এটি নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে কিনা। ফেলবে, এ প্রভাব ফেলবে। মানুষের মধ্যে কিন্তু হয়তো একটা সন্দেহ তৈরি করবে। এটা হয়তো কিছুই হবে না, কিন্তু মানুষ বলবে। আপনি দেখবেন পুরো দিন, যেদিন 12 তারিখ ইলেকশন হবে, ওই দিন আপনি ফল পাবেন না, তো পরের দিন লেগে যাবে। কিন্তু কারণ ডাবল ভোট তো, জি ডাবল ভোট তো, আপনাকে 2 বার গুনতে হবে ওই একই ম্যান পাওয়ার। সরকারের উচিত ছিল, সরকার যেটা করতে পারতো, যে যত গণভোট যেটা আছে সেটাকে সিলগালা করে রাখতো। সিলগালা করে রেখে 1 সপ্তাহ পরে গুনতো। কোনো পরে, এটা সারা দুনিয়াতেই হয়। ইন্ডিয়াতে 1 মাস পরে গুনে। সেটাই মানে স্পেসিফিক করা দরকার ছিল, সরকার দরকার ছিল। একদিনে সব গুনতে হবে কেন ভাই? ওরা তো হিউম্যান বিং নাকি? মানুষ দেখেন না জাহাঙ্গীরনগরের একজন লোক তো মরে গেছে, এক ভদ্র মহিলা, এই ভোট গণনার প্রেশার নিতে না পেরে। এটা তো একটা প্রেশার। দেখবেন যে ভোট কেন্দ্রের বাইরে পাবলিক মানে হইচই করতেছে, জিন্দাবাদ মুর্দাবাদ বলতেছে, এর মধ্যে সে ভোট গুনতেছে। তারা তো ভাই একটা মানুষ, তো
এই চাপ সবসময় নিতে পারা যায় না। জি। তারপরেও আমি মনে করি এটা সরকার, বললাম তো ভাই, সবচেয়ে বড় হলো কি, এই ইলেকশন কমিশন তো অনভিজ্ঞ। এদের কি কোনো একটা নির্বাচন পরিচালনার কোনো অভিজ্ঞতা আছে? এই যে কমিশনে যে 4-5 জন আছে, নাই তো। অভিজ্ঞরা কি মানে খুব ভালো ফলাফল বয়ে এনেছে বিগত ভালো কি সময়গুলোতে? মন্দ সে আলাপটা না, আলাপের বিষয়ে আপনি জানেন কিনা। অনেক দিনের জানা, অনেক দিনের অভিজ্ঞ পাইলটে কিন্তু অ্যাক্সিডেন্ট করে না? জি। করে। জি। কিন্তু যে পাইলট যে কখনো ট্রেনিং নেয় নাই, সে প্লেন যেতে পারবে? জি, অসংখ্য ধন্যবাদ।